আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, প্রায় 3 দিনের মতো আমি আপনাদের সাথে কোনো ভিডিও নিয়ে আসিনি। আজকে প্রায় 3 দিন পর আবার নতুন আইটি ভিডিও নিয়ে এসেছি। যদিও এর পেছনে নিজের কর্মব্যস্ত লাইফ ছাড়া কিছুই ছিল না, বাট আজকের যে ভিডিওটা সেখানে কিন্তু আমি অনেকগুলো ইনফরমেশান নিয়ে এসেছি। এর মধ্যে বাপ্পি তার যে নিচতলার ঘর আছে সেটা ভাড়া দিয়ে দিবে, যেটা আমি আপনাদেরকে অনেক আগে বলেছিলাম। বাপ্পি ভাড়া দেওয়ার জন্য পায়তারা খুঁজছে, কিন্তু সেই জিনিসটা ওই সময় আমি জাস্ট আপনাদের মুখেই বলেছিলাম, আর এখন সেই ঘটনাটা বাপ্পি নিজেই স্বীকার করে নিয়েছে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম সেটা সত্যিই হয়েছে। শুধু তাই না, বাপ্পি কবে ভাড়া দিবে, কেন বর্তমানে দিতে পারছে না, এগুলো নিয়েও সে মুখ খুলেছে। নতুন করে আরেকটা জিনিস দেখতে পেলাম বা জানতে পারলাম বলতে পারেন, সেটা হচ্ছে বাপ্পি তার যে শ্বশুরবাড়ি পদ্মাচর সেটাকে সে এখন ভুলে গেছে। আসলে কি ভুলে গেছে, নাকি সে নতুন কোনো জায়গাকে তার নিজের শ্বশুরবাড়ি বানিয়ে ফেলেছে? সেই জিনিসটা বাপ্পি তার নিজের মুখেই বলেছে, সে একটা শ্বশুরবাড়ি ফিল পাচ্ছে। কিন্তু কেন? আচ্ছা, দেন চলে আসি তানজিলার দিকে। তানজিলার কিন্তু প্রেগনেন্সি জার্নিতে প্রায় সময় দেখবেন সর্দি ঠান্ডা ছিল, কিন্তু সাকিব এতটাই কেয়ারলেস ছিল, সে তানজিলাকে ডাক্তার দেখাতে চায় না, খরচের ভয়। অথচ টাকা কাটটা খাচ্ছে, এটা সাকিব বারবারই ভুলে যায়। নাজমা আন্টির এখন পর্যন্ত 40 সম্ভবত হয়নি, আই এম নট শিওর এনাফ, আমি আসলে শিওর বলতে পারছি না, আমি আসলে তারিখটা এক্স্যাক্ট গুনে রাখিনি। 40 হলে তো অবশ্যই আমরা সেটা দেখতে পারতাম, ঠিক আছে, বা এই সমস্ত কোনো আয়োজন করলে। বাট এরই মধ্যে বাপ্পির যে বেশভূষা ছিল, তার যে লেবাস ছিল, সে লেবাসটা কিন্তু বর্তমানে চেঞ্জ হয়ে গেছে। এবং চেঞ্জ হয়েছে তো হয়েছে, কী পরিমাণ লেবাসধারী হয়েছে বাপ্পি সেটা অকল্পনীয়। আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না বাপ্পি কী পরিমাণ বেশভূষা ধারণ করেছে, সেটাও আমি আজকে তুলে ধরব। শুধু তাই নয়, দর্শক, বাপ্পি তার মাকে নিয়ে ব্যবসা করা কিন্তু এখন পর্যন্ত শেষ করেনি। সে ব্যবসাটা এখন কীভাবে করে রান করছে সেই বিষয়টা আমি তুলে ধরব। ইন অ্যান এভারেজ দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা বাপ্পি, তিশা, তানজিলা প্রত্যেককে সম্পর্কে জানতে পারবেন। আজকে প্রত্যেককে নিয়ে এক একটা করে ইনফরমেশন থাকছে, ইনক্লুড সাকিব। সো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা অনুরোধ করবো সবাইকে দেখার জন্য। তাহলে আপনারা বাপ্পির, মেইনলি আজকে বাপ্পির আসল যে রূপ, তার যে এই ভণ্ডামের পিছনে তার যে চেহারাটা, সেটা ক্যামেরার পেছনে চেহারাটা আজকে আমি উন্মোচন করার চেষ্টা করব। যদি এই জিনিসটা তিশা অনেক আগেই সবার সামনে ফাঁস করে দিয়েছে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই দর্শক, আজকে আমি আগে বাপ্পিকে নিয়ে কথা বলবো। বাপ্পিকে নিয়ে কথা বলতে গেলেই সবার আগে চলে আসতে হবে বাপ্পির শ্বশুরবাড়িকে নিয়ে, যে বাপ্পির শ্বশুরবাড়িতে আবার কী হয়েছে, তাই না? এটা তো প্রশ্ন চলেই আসতে পারে। তো আপনারা যদি খেয়াল করে দেখেন, বাপ্পি তার শ্বশুরবাড়ি হিসেবে পদ্মাচরে কিন্তু আগে প্রতি মাসে মাসে ভ্রমণ করতো, ঠিক আছে, গিয়ে খুকির রান্নাবান্না খেত। তারপরে সেখানে গিয়ে আলিশান একটা বিলাসী জীবনযাপন করতো, খাবার দাবার খেত, সবাই তাকে সম্মান করতো। তো বাপ্পির কোনো কিছুর অভাব ছিল না। সেখানে যেমন ছিল খাসির মাথা, তেমন ছিল মুরগির রান, তেমন ছিল হাঁসের মাংস, তেমন ছিল খাবার দাবারের আয়োজন, কী না অভাব ছিল। এমনকি রাত হলে নারীরও কোনো অভাব পড়তো না। নিজের স্ত্রী ছাড়া বাকি নারীদেরও বাপ্পি ভক্ষণ করার সুযোগ পেত। কখনো বা খুকি, কখনো বা শারমিন, কখনো বা পাড়া প্রতিবেশী, কাউকে না কাউকে বাপ্পি প্রতি রাতেই খুঁজে পেত। আচ্ছা, তো এটাই ছিল বাপ্পির শ্বশুরবাড়ি। এর জন্য বাপ্পির কাছে তার শ্বশুরবাড়িতে অনেক ভালো লাগতো, আমোদ প্রমোদের একটা জায়গা ছিল। কথা দাঁড়ায়, বাপ্পি এখন তো তার শ্বশুরবাড়ি পদ্মাচরে যাচ্ছে না, তাহলে বাপ্পি কেন বলল সে তার শ্বশুরবাড়ি ফিল পাচ্ছে, তার কাছে শ্বশুরবাড়ি লাগছে? শ্বশুরবাড়ি ফিল পেতে গেলে তো কয়েকটা কন্ডিশন লাগে। বাপ্পির কাছে শ্বশুরবাড়ি মানেই খাসির ঠ্যাং, খাসির মাথা, মুরগির ঠ্যাং, মুরগির মাথা, ওদিক থেকে গরুর মাংস, মাছের মাথা, এগুলো লাগবে। এবং এগুলোর পাশাপাশি মেইন যে একটা ম্যান্ডেটরি জিনিস যেটা বাপ্পির লাগবে, সেটা হচ্ছে নারী। বাপ্পি তো নারী খেকো পুরুষ। তো সব কিছু মিলিয়ে সেগুলো কি পাচ্ছে বাপ্পি সেই জায়গায়? মেনলি বাপ্পি বর্তমানে তানজিলার শ্বশুরবাড়ি কুষ্টিয়াটাকেই তার নিজের শ্বশুরবাড়ির মতো ফিল পাওয়ার কথা বলেছে। সে কুষ্টিতে বসে বলেছে, আমি এখানে শ্বশুরবাড়ির মতো ফিল পাচ্ছি। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, ফিল পাওয়া আর শ্বশুরবাড়ির মতোই
সব কিছু হওয়া একটু পার্থক্য আছে। ফিল পাওয়া মানে ধরেন আপনি খেতে যাচ্ছেন দুধ, বাট আপনাকে দেওয়া হলো ঘোল। মানে অনেকে বলে না দুধের স্বাদ ঘোল দিয়ে মানে দিয়ে মেটানো, বিষয়টা এরকম। পুরোপুরি শ্বশুরবাড়ি না হলেও অ্যাপ্রক্সিমেটলি শ্বশুরবাড়ির মতোই কাছাকাছি। কিন্তু কেন অ্যাপ্রক্সিমেটলি, কেন পুরোপুরি শ্বশুরবাড়ি বলতে পারলো না, সেটা একটু আমি লজিক্যাল ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। বাপ্পি তানজিলের শ্বশুরবাড়িতে কি পর্যাপ্ত খাবার দাবার পাচ্ছে, খাবার দাবারের কোনো অভাব পাচ্ছে না। সকালে উঠে ব্রেড, টি, কফি, নাস্তা এবং দুপুরবেলাতে রাজকীয় খাবার দাবার, রাতে খাবার দাবার সবই পাচ্ছে। কিন্তু একটা জায়গাতে মিস হয়ে যাচ্ছে, পুরোপুরিভাবে নারী পুরুষ যে বাপ্পি পুরোপুরি নারী খেতে পারছে না। পুরোটা কেন খেতে পারছে না? আংশিক খেতে পারছে। ওই আংশিক খাওয়াটাকেই মানে বাপ্পি এই কারণে বলছে শ্বশুরবাড়ির ফিল পাচ্ছি, মানে সবই হচ্ছে, বাট ওই নারীর সেক্টরটা একটু বাপ্পির অভাব পড়ে যাচ্ছে। এই জন্য বাপ্পির কাছে এটা একটা ফিল হচ্ছে আর কি। পুরোপুরি শ্বশুরবাড়ি না হলেও একটা ফিল তাকে দিচ্ছে, কারণ ওই হালকা পাতলা কচলা কচলি ডলাডলি বাপ্পি ভালোই পাচ্ছে। এবং ডলাডলি মানেই কে আপনারা ভালো মতোই জানেন, বাপ্পির সাথে কিন্তু এখন তানজিলার চাচি শাশুড়ি খুব বেশি পরিমাণে ঘনিষ্ঠ। ঠিক আছে, তানজিলার শাশুড়ি না বাপ্পির সাথে যতটুকু ঘনিষ্ঠ দুই বিআই বিয়ান, তার সাথে তানজিলার চাচি শাশুড়ি বেশি ঘনিষ্ঠ। মনে হয় যেন তানজিলার চাচি শাশুড়ি তার আপন শাশুড়ি, এমন একটা অবস্থা। বাপ্পির সাথে এত খাতির। কিন্তু আমার কথা, কই তিশার সাথে তো কারো খাতির জমে না, বাপ্পির সাথে সব মহিলাদের এত খাতির জমে যায় কেন? যখন পদ্মার চরে যায় তখন খুকি, শারমিন, যখন ঢাকাতে আসে তখন মিম, আবার যখন এখন কুষ্টিতে গিয়েছে তখন তানজিলের চাচি শাশুড়ি। যেখানেই বাপ্পি যায় সেখানে তার পেছনে একজন করে নারী তাকে সঙ্গ দিতে চলেই আসে। এবং সেই নারীগুলো কীভাবে আসে দর্শক, একদম বুক পাচিয়ে তাকে কচলা কচলি করে। যেমন দেখবেন যখন খুকির সাথে ছিল, খুকি তাকে বুক ডলা দিত বাপ্পিকে। যখন মিমের সাথে ছিল, মিমও কিন্তু বাপ্পিকে বুক ডলা দিয়েছে। কীভাবে দিয়েছে আপনাদের খেয়াল আছে হয়তো, বিয়ের সময়তে এই যে কিছু মাস আগেও মিমকে কিন্তু বাপ্পি কোলে কোলে একদম বুকের মধ্যে মাথা রেখে জাপটে ধরে নিয়ে গিয়েছে, মাথা থেকে ওই মাথা। সেখানেও কিন্তু বাপ্পি মিমের বুক ডলা খেয়েছে। আবার এখন যখন কুষ্টিতে গিয়েছে সেখানেও কিন্তু তানজিলার চাচি শাশুড়ি বাপ্পিকে তারও বুক ডলা খাওয়াচ্ছে। আমি এটাই বুঝলাম না, সবাই বাপ্পিকে এত বুক ডলা কেন খাওয়ায়? বাপ্পিকে দেখলেই সবার খালি বুক ডলতে মন চায় কেন? আমার এই প্রশ্নটা সবার কাছে, সব জাতির কাছে, যে আসলে মহিলাদের মধ্যে কী কাজ করে যে বাপ্পিকে দেখলেই সবার মনে হয় একটু বুক ডলা দেই। অকল্পনীয় নোংরামি মনে হয় আমার কাছে এগুলো। এবং বাপ্পি এগুলোকে খুব এনজয় করে, খুবই এনজয় করে। এই জন্য তো বাপ্পির মুখের কথা যে আমার কাছে এগুলো খুব ভালো লাগে, আমার মজা লাগে। বাপ্পি নিজেই বলেছিল তানজিলার চাচি শাশুড়ির কর্মকাণ্ডগুলোকে দেখে বলেছে আমার এগুলো খুব ভালোই লাগে, আমি এনজয় করি অনেক। আর পরবর্তী দিন তো বলেই ফেলেছে আমি এখানে শ্বশুরবাড়ির মতো আলাদা ফিল পাচ্ছি। ঠিক আছে, তার মানে বাপ্পির কাছে এখন তানজিলার শ্বশুরবাড়িটাই তার নিজের আপন শ্বশুরবাড়ির একটা কারখানা হয়ে যাচ্ছে। আসলে কি দর্শক, নাজমানটি মারা যাওয়ার পর বাপ্পি কিন্তু বেশ অনেকগুলো দিন সে তার নিজের শ্বশুরবাড়ি পদ্মাচরে যেতে পারছে না। পদ্মাচরে যেতে না যাওয়ার কারণে মানে বাপ্পির এখন দম বন্ধ হয়ে যাচ্ছে, তার যাওয়ার কোনো জায়গা সে খুঁজে পাচ্ছে না। এই জন্য সে কোথায় যাবে দেখবেন 2 দিন পর পর তানজিলার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে। কখনো এমনিতে যাচ্ছে, কখনো তানকে নিয়ে যাচ্ছে, কখনো তাবিকে নিয়ে যাচ্ছে, কখনো তানজিলার জন্মদিনের জন্য যাচ্ছে। বাট আসলে কেন এত ঘন ঘন যাচ্ছে, প্রশ্ন তো এটাই দাঁড়ায়, এত ঘন ঘন যাওয়ার কি আছে? বাপ্পির কাছে আসলে এত ঘন ঘন যাওয়ার মানে হচ্ছে বাপ্পি মেনলি যেটা হয়েছে, সে এখন তার আবেগ অনুভূতি কন্ট্রোল করতে পারছে না। অনেকদিন ধরে লেবাসধারী ছিল তো, ওই ভণ্ড লেবাসধারী বাপ্পি এখন তার ভণ্ডামিটাকে ধরে রাখতে পারছে না। শুনুন, যে মানুষ নিজের থেকে নিজের মন থেকে কোনো কাজকর্ম করবে সেটা অটোমেটিক তার কাজই প্রকাশ পাবে। কিন্তু যে সামান্য কিছু সময়ের জন্য বেশভূষা ধারণ করবে, সে তার ওই ছদ্মবেশটা কোনোদিন লম্বা সময় ধরে রাখতে পারবে না। একটা না একটা সময় তার মুখোশ মানুষ টেনে উপরে ফেলবে, আর নাহলে নিজে নিজের মুখোশ টেনে উপরে ফেলবে। যেমন বাপ্পির মুখোশটা কিন্তু তিশা নিজেই টেনে উপরে ফেলেছে, আর বাপ্পি নিজেও এখন তার মুখোশটাকে খুলে ফেলার অনেক বেশি চেষ্টা করছে। দেখুন না, বাপ্পির এই নোংরামির পাশাপাশি বাপ্পির লেবাজের কথাটা যেহেতু এসেছে, বলেই ফেলি। বাপ্পির মা যখন মারা গিয়েছিল তখন বাপ্পি কয়েকদিন ভিডিও দেয়নি, বলবো না অনেক দিন, কয়েকদিন মাত্র ভিডিও দেয়নি। সে কয়েকদিন একটু বিরতিতে ছিল। বিরতির পর যখন বাপ্পি এসেছে, আপনারা সবাই বাপ্পিকে দেখে ভয় পেয়ে গিয়েছেন, এ কেমন বাপ্পি, চুল দাড়ি সব কিছু সাদা হয়ে গেছে, মনে হচ্ছে জামা কাপড় খুললেও সব কিছু সাদা সাদাই দেখবো, এরকম একটা অবস্থা। তো বাপ্পি দাড়ি চুল কিছু না কামিয়ে একদম মানে সাধু বাবা সেজে, ঠিক আছে, হাদি সাহেবের মতো করে সেজে সে এসেছে আপনাদের কাছে একটু সিম্প্যাথি নিতে, যে দেখুন আমি আমার মা মৃত্যুর শোক কীভাবে করে মাতম বানাচ্ছি। আসলে কিন্তু কিছুই হয়নি বাপ্পির। বাপ্পি জাস্ট আপনাদের কাছে একটা বেশভূষা ধারণ করেছিল, কারণ বাপ্পি বুঝেছিল যদি আমি এরকম দাড়ি চুল রেখে আপনাদের কাছে আসি, সাদা দাড়ি পাকিয়ে ফেলি, মানে সাদা দাড়ি নিয়ে আসি, তাহলে আপনাদের কাছে আমি একটা সিম্প্যাথি পাবো। বাপ্পি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল আপনাদের সাইকোলজি
নিয়ে কীভাবে খেলতে হবে, কারণ এতদিন যেহেতু ইউটিউবে আছে বাপ্পি এগুলো ভালো মতো ট্রেন্ড হয়েছে। তো সেটা করে বাপ্পি এসেছিল। বাপ্পির মা মারা যাওয়ার পর সবাই ভেবেছেন বাপ্পির কত দুঃখ, বাপ্পির কত কষ্ট। একদিন পারুল খালাকে ধরে কাঁদছে আর বলছে আমি এভাবে করে মাকে সবসময় পায়েস খাওয়াতাম। দেখুন এই নাটকগুলো বাপ্পির এখন কোথায় গিয়েছে, এই একটা প্রশ্ন করতে চাই, বাপ্পির এর নাটকগুলো এখন কোথায় গিয়েছে? দেখুন বাপ্পির মা মারা গিয়েছে, আমি আগেই বলেছিলাম যে 40 দিন হয়েছে কি না আমি খুব একটা শিওর না, বাট হয়ে যাওয়ার কথা এতদিনে। তো বাপ্পি কিন্তু ইতিমধ্যেই তার দাড়ি চলে গেছে, তার চুল কেটে ফেলেছে, বাপ্পি একদম ছাঁচ কাট দিয়েছে, বাটি কাট যেটাকে বলতে পারেন, চান্দি ছিলে ফেলেছে, উপর থেকে চুলটাকে স্টাইল করে রেখেছে, স্পাইক কাটে দিয়েছে, ঠিক আছে, এবং ভ্যারাইটিস এনেছে চুলের মধ্যে, নিজেকে হয়তো অনেক জোয়ান জোয়ান সাজানোর চেষ্টা করছে। এবং গেট আপ দেখবেন টাইট ফিট প্যান্ট, জিন্স, টি শার্ট এবং পায়ে স্নিকার্স পরে বাপ্পি এমন একটা ভাবসাব যে যেন সে 20 বছরের একটা তাগড়া জোয়ান এসে গেছে, তার শরীর ভর্তি এখনও মানে তাজা সতেজ প্রাণ গিরগির গিরগির করছে আর কি, ঠিক আছে, একদম সতেজ হয়ে আছে বাপ্পি, এরকম একটা অবস্থা। দেখবেন বাপ্পির বয়সের সাথে বাপ্পির গেট আপটাকে দেখবেন, নিত্যদিন এক একটা নতুন নতুন জামা, টি শার্ট, স্নিকার্স পরে পরে সে গেট আপ দিচ্ছে। এবং এগুলো একটাই জাস্ট প্রমাণ পাওয়া যায়, বাপ্পি নিজেকে অনেক বেশি কম বয়সে প্রমাণ করার চেষ্টা করছে। আপনারা দেখুন বাপ্পির সাথে তানজিলার শ্বশুরকে দেখুন, তানজিলার শ্বশুরও তো বয়স হয়েছে বাপ্পির মতো, কিন্তু তানজিলার শ্বশুরকে দেখবেন তো সে কীভাবে চলাফেরা করে। হ্যাঁ হতে পারে সে প্যান্ট শার্ট পরে না, লুঙ্গি পরেই চলে, বাট তার মধ্যে দেখবেন তো বাপ্পির মতো এরকম বিলাসী জীবনযাপন করার চিন্তাভাবনা আছে কিনা, বা বাপ্পি যেভাবে চলে আপনারা বাবুকে ওভাবে চলতে দেখবেন কিনা। বাবু তো বাপ্পির চেয়ে অনেক কম বয়সে, তাও বাবু বাপ্পির মতো এত স্টাইল করে চলে কিনা, বা আপনারা বাবুকেও বাদ দিন, আরিফকেও দেখবেন তো এত এভাবে করে চলে কিনা যেটা বাপ্পি চলে। আরিফ তার বয়স অনুযায়ী সে তার মতো করে গেট আপ নিয়ে চলে, কিন্তু বাপ্পিকে দেখবেন সে এমন একটা গেট আপ নেয় যেন সে বোঝাতে চায় আপনাদেরকে যে বাপ্পির বয়স আমার চাইতেও কম। ভাই আমিও বাপ্পির মতো গেট আপ নিয়ে চলি না, বাপ্পি এমনভাবে প্রমাণ করে যে তার বয়স আমার চাইতেও কম, এরকম একটা অবস্থা। মানে এগুলো করার একটা কারণ আছে, বাপ্পি সবসময় ওই যে বললাম না নারী খুব পুরুষ, এই জন্য সবসময় নারীদেরকে সে ভাবে আমি যত কম বয়সী প্রমাণ করব সবাই বুঝবে আমার শরীর তত বেশি প্রাণবন্ত, আমার শরীর তত বেশি সতেজ, আমি তত বেশি স্ট্রং। বাপ্পি এই জিনিসটাই নারীদের কাছে প্রমাণ করতে চায় আর কি, জাহির করতে চায়। এবং এই জাহির করার পরেই কিন্তু খুকি তার প্রতি আকর্ষণ বোধ করেছে, শারমিন করেছে, মিম করেছে, এখন তানজিলা চাচি শাশুড়িও কিন্তু বাপ্পির প্রতি খুব কাছে এসো, সে কাছে এসোর মতো অবস্থা হয়েছে। ঠিক আছে দর্শক, কী আর বলবো। সো ঘটনার অর্থ দ্বারা একটা জিনিসই, এখন বাপ্পি অনেকদিন ধরে তার শ্বশুরবাড়িতে যেতে পারছে না, এই জন্য এখন তানজিলার শ্বশুরবাড়িটাকে সে তার ঘাঁটি বানিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় বাপ্পির এখন যে বেশভূষাটা হয়েছে সেটা এখন অকল্পনীয় নোংরা লাগে দর্শক। তার মা মারা গিয়েছে এখনও 40 দিনও হতে পারলো না, বাপ্পি যেভাবে করে তার রূপ বদলেছে, তার লেবাস পরিবর্তন করে ফেলেছে ভণ্ড বাপ্পি, সেটা অকল্পনীয়। এবং আরও একটা জিনিস দেখলাম, সে তানজিলাদের বাসায় সে তানজিলাকে যেভাবে জড়িয়ে ধরেছে প্রথম দিন, সে তো সৎ বাবা, একজন সৎ বাবা হয়ে তানজিলার দেখবেন খুব সেন্সিটিভ কিছু জায়গাতে বাপ্পি মানে হাত দিয়েছে। হয়তো অনেকে বলবেন ভাই এটা হাত দিয়েছে এমনিতেই, এটা জড়িয়ে ধরেছে, হাত দিতেই পারে, কিন্তু ভাই আসলে আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগে না, কারণ বাপ্পি মানে আমাদের ইসলামে একটা নির্দিষ্ট বয়সে পরে মেয়েদেরকে বাবার কাছেও পর্যন্ত পর্দা করতে বলে, সেই জায়গায় তানজিলা তো সৎ মেয়ে বাপ্পি, তো বাপ্পি তানজিলাকে যেভাবে করে জাপটে ধরলো তানজিলার স্পর্শকাতর অঙ্গগুলোতে, এটা কিন্তু আসলে কোনোভাবেই ঠিক হয়নি, কোনোভাবেই ঠিক হয়নি, এগুলো খুবই নোংরামি লেগেছিলো আমার কাছে, খুবই জঘন্যতম নোংরা লেগেছে আমার কাছে। যাই হোক, বাপ্পির লেবাস যেভাবে হোক সেভাবেই চলছে। তো এখন চলে আসি বাপ্পির দোতলা বাসা নিয়ে। আপনাদের মনে আছে হয়তো আমি আর অনেক দিন আগে, প্রায় মাসখানেক আগে, মাসখানেক বলতে নাজবানটি মারা যাওয়ার পরপরই বলেছিলাম, যখন বাপ্পি ভিডিও নিয়ে এসেছে, ভাই দেখবেন যে বাপ্পি কিন্তু এখন যখন ভিডিও দিবে সে ধীরে ধীরে তার যে নিচতলা ঘর আছে পুরোটাকে সে পরিষ্কার করে সাফ সুতরা করে ফেলবে, কারণ সে এখন নিচতলা ঘর ভাড়া দেওয়ার চিন্তা করছে। এই ভাড়া দেওয়ার পেছনে যে মানুষগুলো তাকে উস্কাচ্ছে তার মধ্যে ফাতেহাও কিন্তু আছে, মানে নিশিও আছে। নিশিও চাচ্ছে নিচতলা ঘর ভাড়া দিয়ে দিতে, কারণ ভাড়া দিয়ে দিলে সেখান থেকে যে ভাড়া উঠবে সেটা কিন্তু সেও মানে ভাগে বাপ্পির কাছ থেকে পাবে। তো নিশিও কিন্তু কম লোভী না, নিশিও এখানে লোভী আছে। তো বাপ্পি গতকালকে সেই কথাগুলোই প্রকাশ করেছে যে বাপ্পি নিচতলার ঘরগুলোকে দেখাচ্ছিল, এবং দেখবেন যে নিচতলার ঘর বাপ্পি আগে যতটা সাফ সুতরা দেখাতো, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতো, যেদিন তিশা সব কিছু ফাঁস করে দিয়েছে যে ঘর কত নোংরা আওলাঝালা করে রেখেছে, ঘরের কোনো কিছু ঠিক নেই, যখন তিশাগুলো ফাঁস করেছে, তো এরপর বাপ্পি গতকালকে আর সেগুলো পরিষ্কার করে দেখায়নি। বাপ্পি গতকাল একদম ডিরেক্টলি সে নোংরা বাসায় দেখেছে, এখন আর তার কিছু মনে হয় না। আসলে কি মানুষের এখন যখন দেখবেন মানুষ যখন একবার সবার সামনে উলঙ্গ হয়ে যায়,
এর আগে উলঙ্গ হতে তার অনেক লজ্জা লাগে, আমি উলঙ্গ কিভাবে হব, আমার উলঙ্গ সবাই দেখে ফেলবে, ছি ছি এটা হয় নাকি। কিন্তু যখন একবার সে উলঙ্গ হয়ে যায় তখন সে বারবার উলঙ্গ হতে তার আর লজ্জা লাগে না, কারণ সে মনে করে আমাকে তো একবার উলঙ্গ দেখেছি, আরও 10বার উলঙ্গ হলেই বাকি। তো বাপ্পির অবস্থা এটাই, যে বাপ্পির কোনো লাজ লজ্জা এখন নাই। বাপ্পিকে আমরা বলি না যে বাপ্পির আসল মুখোশ উন্মোচন করলাম, বাপ্পির আসল রূপ দেখুন, তিশা ফাঁস করে দিচ্ছে এই রূপ, এগুলো বাপ্পির আসলে কিছু মনে হচ্ছে না। কারণ একটাই, বাপ্পি জানে ভাই আমি তো উলঙ্গ হয়েই গেছি, আমাকে আর উলঙ্গ করে কী লাভ, আমার যা দেখা সবাই দেখে ফেলেছে, এখন আমাকে আরও মানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিয়েছে সবাই, সে এখন আমার যা মন চায় আমি তাই করবো, ইট ডাজন্ট আ বিগ ডিল, আমার কাছে এটা কোনো বিষয় না, আমার আরও মজা লাগছে, আমি এখন স্বাধীনভাবে সব কাজ করতে পারছি। তো দেখবেন বাপ্পি তার নিজের মায়ের বাসাটাকে যেভাবে নোংরা করে রেখেছে, আর এখন কি করছে, গতকালকে সে বাসায় ভিডিওগুলো দেখাচ্ছে, বলছে আসলে জিনিসপত্র যত বেশি থাকে সেগুলো পরিষ্কার করে রাখাটা তত বেশি ঝামেলা হয়ে যায়। আর আমাদের এলাকাতে আপনারা জানেন বাসা ভাড়াও খুব ভালো পাওয়া যায়। তো বাসাটাকে চিন্তা করেছি যে আমরা এগুলোকে সব গুছগাছ করে বাসাটাকে ভাড়া দিয়ে দিব। তো আমি নিশির জন্য পারছি না, নিশি আসার আগ পর্যন্ত এগুলোকে গুছ করতে পারছি না। তো অর্থাৎ বাপ্পি বোঝাচ্ছে নাজমান্ডির যে ব্যবহৃত যে ফার্নিচারগুলো আছে বা যে আসবাবপত্রগুলো আছে, এগুলো নিশি না আসা পর্যন্ত বাপ্পি কোনো কিছু বিক্রি করতে পারছে না বা কিছু করতে পারছে না। তার মুখ্য কারণ আপনারা জানেন যে এগুলো যেহেতু তাদের বাবা মার স্মৃতি, নাজমান্ডি তার নিজের সংসার জীবনে এগুলোকে একটা একটা করে তিল তিল করে সাজিয়েছিল, তো বাপ্পির তো এগুলোর প্রতি কোনো মায়া দয়া নেই, বাপ্পি এগুলোকে ছুঁড়ে ফেলে দিতে পারবে, এরকম একটা ছেলে কুলাঙ্গার মানে সভ্য সমাজের কোনো পুরুষ কোনো ছেলেটা পারে না। তো বাপ্পির কাছে তার মাকে নিয়ে কোনো আবেগ অনুভূতিই নেই, তার মায়ের তিল তিল করে সাজানো সংসারটাকে বাপ্পির লাথি দিয়ে এখন ঘর থেকে বের করে দিতে চাচ্ছে, কিন্তু নিশির জন্য পারছে না। তার দাবি যে নিশি আসবে, নিশির যদি এখান থেকে কিছু রাখতে মন চায় রাখবে, কিছু নিতে মন চায় নিবে, কিছু বিক্রি করতে মন চায় করবে, বাট আমি ভাই আমার সব কিছু বিক্রি করে দিব। বাপ্পির ভাগে সব কিছু তার মা এবং বাবার কাছ থেকে যা পেয়েছে সব বিক্রি করে দিবে। আর নিশির যদি এগুলো দেখে কিছু নিতে মন চায় সে নিতে পারে, বাট নিশিও কিছু নিবে না, দুই ভাই বোনই সব কিছু বিক্রি করে দিবে এবং বিক্রি করে টাকাগুলোকে তারা নিজেদের মতো করে ভাগ করে খেয়ে ফেলবে এবং নিচতলার যে বাসাটা থাকবে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাড়া দিয়ে দেওয়া হবে এবং ভাড়ার টাকা দুই ভাই বোনে ভাগ করে খাবে। তো এটা হচ্ছে কি বাপ্পির প্ল্যান। মা মারা গিয়েছে, বাপের জন্য ভালোই হয়েছে, বাসাটাও খালি হয়েছে, বাসাটাও এখন ভাড়া দিতে পারবে। এখন আর নিচতলার মধ্যে এত বড় বাসা বাপ্পিকে ওই তার মায়ের মধ্যে একজন মানুষের জন্য ফাঁকা রেখে দিতে হবে না, সে ভাড়া দিয়ে ভাড়া তুললে খেতে পারবে এবং এটা তার অনেক লাভবান হয়েছে বাপ্পি আর কি। আর তিশারাতে তো বাড়ির চেয়ে অলরেডি দিয়ে দিয়েছে, ওই বাড়ির মালিক এখন থেকে তিশা। আচ্ছা, নেক্সট যেটা বলবো দর্শক, বাপ্পির সাথে তানজিলার চাচি শাশুড়ির সম্পর্কটাকে আপনারা কে কীভাবে দেখেন আমি একটু জানতে চাই। কারণ বাপ্পির সাথে তানজিলার চাচি শাশুড়ি যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমি সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। শুধু তাই না, তানজিলার সাথে আসিফের সম্পর্কটাও কিন্তু সন্দেহজনক। আপনারা জানেন যখন তানজিলা প্রথম প্রথম সাকিবের বাসাতে যায় বিয়ে করে, তখন থেকে আসিফের সাথে তানজিলার সম্পর্কটা খুবই সন্দেহজনক ছিল। বারবার আসিফের পেছনে ঘোরা, আসিফের খাবার বেড়ে দেওয়া, আসিফের দিকে লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকা, ঠিক আছে। তো ডিস্টিং করাতেই কিন্তু বোঝা গিয়েছিল যে তানজিলার মনে গিটারটা কিন্তু আসলে সাকিব না, বরং আসিফ বাজাচ্ছে। কারণ সাকিবের মোটা শরীর, ভোটকা শরীর, এই ভোটকা শরীর তানজিলা কোনোভাবে ভালো লাগছিল না। তো আসিফের যে সুঠাম দেহ, এটা তানজিলাকে অনেক বেশি আকর্ষণ করছিল। তো এগুলো মিলে কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে তানজিলার চোখটা এখন মানে নোংরা দিকে যাচ্ছে, অন্যদিকে যাচ্ছে। আর ওদিক থেকে যখনই বাপ্পি তানজিলার শ্বশুরবাড়িতে আসে, তানজিলার চাচি শাশুড়ি বাপ্পির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ে, হাত ধরে, কোমর ধরে, পেট ধরে, কখনো বুক দিয়ে বুক ডলা দেয়, অকল্পনীয় নোংরামি করে। তো আমি এগুলো আসলে একটা জিনিসই জানতে চাই, সেখানে যে তানজিলার চাচি শাশুড়ির যে ছেলে আছে আসিফ, সে কি এগুলো দেখে না, বা তার যে জামাই সে কি এগুলো দেখে না যে বাপ্পির সাথে তার বউ কী করছে, তারা কি এগুলোর প্রতি কিছু মনে করে না কেন? যেহেতু মনে করছে না, তার মানে বোঝা যাচ্ছে তারাও যদি কখনো সুযোগ সুবিধা পায়, তারাও কিন্তু তিশার সাথে সেই ঠিক একই মজাটাই নিবে। তারাও যেহেতু এটাকে কোনো মানে রকম স্টেপ নিচ্ছে না, কোনো মানে এটাকে প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে তারাও যদি কখনো নারীকে স্পর্শ করার সুযোগ পায়, তারাও ছেড়ে কথা বলবে না, তারাও সুযোগ নেবে। এই কারণেই তারা তাদের মাকে বা তারা তাদের স্ত্রীকে কিছু বলছে না, সতর্ক করছে না, কারণ তারা জানে তারাও কেমন পুরুষ, তারাও কেমন সন্তান। কারণ আসিফও কিন্তু তানজিলাকে সুযোগ পেলেই খেয়ে ফেলবে, এটা বোঝাই যায়। আর সাকিবের কথা কি বলবো, সাকিব হচ্ছে পুরোটাই এখন টাকা লোভী। কীভাবে টাকা লোভী? কিছুদিন আগে দেখা গিয়েছিল তানজিলা প্রায় সময় সর্দিতে আক্রান্ত থাকতো, দুদিন পর পর তানজিলার সর্দি জ্বর হতো। তো তিশাটা খেয়াল করেছিল, তিশা এটা যেহেতু তানজিলা বিষয়টা খেয়াল করেছে, সে তানজিলাকে নিজেও বলেছিল ডাক্তার দেখাস, বাট তানজিলাকে ডাক্তার দেখানো হয়নি, কারণ সে তার একা যেতে পারবে না। তো সাকিব পরবর্তীতে যখন দাওয়াত দিতে এসেছে, তখন তিশা বলেছে সাকিবকে তুমি একটু তানজিলাকে ডাক্তার দেখাও, ছোটো বাচ্চা তো, তার আসলে সর্দি ঠান্ডা লাগে, সে করতে পারে না, ডাক্তার দেখাও। সাকিব বলছে কই ঠান্ডা, ঠান্ডা নাই তো। বলছে না আমি দেখে আসি ঠান্ডা, তাও তুমি দেখাইও।
তো সাকিব আসলে কোনো উত্তর দেয় না, মানে সাকিবের ডাক্তার দেখানোর কোনো ইচ্ছা নেই, কারণ ডাক্তার দেখাতে গেলে ভিজিট দেওয়া লাগে, সাকিবের এগুলো আসলে ভালো লাগে না। তার কথা বাচ্চা হচ্ছে, বাচ্চা হয়ে যাবে, সে সর্দি ঠান্ডার জন্য ডাক্তার কেন দেখাবো। সাকিবের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, বাট তিশার মাথা ব্যথা হয়। আর তানজিলার কাছে সবসময় আবেগ অনুভূতি জাগে ওই একটাই, তাকে শ্বশুরবাড়িতে কে কী রান্না করে দিল, কতটুকু খাওয়ালো, এটাই তার ভালোবাসার জায়গা। বাট কে তাকে কতটুকু কেন ভালোবাসছে, কে স্বার্থ ছাড়া ভালোবাসছে, এই জিনিসটা তানজিলা আসলে এখন পর্যন্ত বুঝতে পারছে না, এখন পর্যন্ত সে বুঝতে পারছে না। নেক্সট যে বিষয়টা আসবে দর্শক, তানজিলার জন্মদিনের দিন, এটা নিয়ে কিছু কথা বলতে হয়। আচ্ছা, আপনাদের মনে আছে হয়তো তানজিলা প্রায় সময়তে ইদানিংকালে একটু ঢং করে, দাদির কথা মনে করে, বিভিন্ন অনুষ্ঠানের সময় যে দাদি থাকতো, দাদি এটা বলেছিল সেটা বলেছিল কত কিছু। তো এই বছর তো দাদি মারা গিয়েছে, তাই না? দাদি মারা গিয়েছে 1 মাস সামথিং কিছুদিন হয়েছে। তো তানজিলার জন্মদিনও পড়েছে কিছুদিন আগে, আপনারা জানেন, এই সম্ভবত 10 তারিখের দিকে। তো কেক কেটেছে, আয়োজন করেছে, তিশা সারপ্রাইজ দিয়েছে, তাই না? তো যেহেতু দাদি মারা গিয়েছে, তানজিলা তার দাদিকে এত ভালোবাসে, তো এবছর কি জন্মদিনটা দাদির জন্য উৎসর্গ করে সেলিব্রেট না করলে হতো না? দাদির প্রতি যেহেতু তার এত শোক, এত ভালোবাসা, এত কষ্ট, তো দাদিকে ভালোবেসে এবার যদি তানজিলা এই আনন্দ অনুষ্ঠানটা না করতো, যদি এই জন্মদিন অনুষ্ঠানটা না করতো, কোনো কি ক্ষতি হতো? কোনো কিছু কি বয়ে যেত? যেত না তো। তাহলে তানজিলা তার দাদিকে মুখে মুখে বলে এত ভালোবাসে, দাদির কথা তো মনে পড়ে, তাহলে দাদির এই মৃত্যুর শোকে তানজিলা কীভাবে কেক কেটে আনন্দ ফুর্তি করে, আমি তো আসলে বুঝতে পারলাম না। তানজিলা চাইলে কিন্তু পারতো যে এবার আমি আমার কোনো জন্মদিনের অনুষ্ঠান করব না। আর আরেকটা জিনিস আমি মনে করি, যেহেতু এটা একটা হারাম কাজ, জন্মদিনের অনুষ্ঠান পালন করা এবং কেক কেটে এগুলো করে, এটা একটা হারাম কাজ, এবং তানজিলা যেহেতু প্রেগনেন্ট, সেই প্রেগনেন্ট অবস্থাতেই হারাম কাজগুলো তানজিলার করা কখনোই কোনোভাবেই সমীচীন হয়নি। আমি জাস্ট একটা জিনিস জানি, একটা গর্ভবতী নারীকে অনেক জায়গা থেকে সতর্ক থাকতে হয়, অনেক জায়গা থেকে অনেক পাপমুক্ত থাকতে হয়, কারণ তার পাপ, তার কাজকর্ম, তার যে অবৈধ নোংরামিগুলো, এগুলো কিন্তু সন্তানের উপর একটা খারাপ প্রভাব পড়ে। তো তানজিলের যে হারাম কাজগুলোর সাথে যে যুক্ত পড়েছে বা যুক্ত হয়েছে, এই জন্মদিন পালন করা, কেক কাটা, এগুলো তো তার সন্তানের উপর একটা খারাপ প্রভাব আনতে পারে। সো তানজিলা জানি না কেন এগুলো করছে বা কতটুকু কি শুধরাবে, বাট তানজিলার এই কর্মকাণ্ডগুলো তাকে কখনোই ভালো কিছু দিবে বলে আমার পার্সোনালি মনে হয় না। তো যাই হোক দর্শক, তানজিলের জন্মদিনের ঘটনা ছাড়াও তানজিলার আরও কিছু জিনিস দেখবেন যে তানজিলার জন্মদিনের সময়তে কিন্তু, জন্মদিনটা কার? তানজিলার। বাট সেই জন্মদিনে আনন্দ ফুর্তি কে বেশি করছিল খেয়াল করে দেখবেন? বাপ্পি। বাপ্পির আসলে খুশি লাগার মানে এখন বর্তমানে একটাই কারণ দেখছি, আমি জানি না পার্সোনালি, আমি আসলে আমার পয়েন্ট অফ ভিউটা ভুল কি না, এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি, এটা আমি কোনো অথরাইজড প্রমাণ থেকে বলছি না, বা এটা আমি কোনো রকম ক্লোজ সোর্স থেকে বলছি, এটা আমি আমার নিজের পার্সোনাল পার্সপেক্টিভ থেকে বলছি, যে আমার কেন যেন মন বলছে, মনে হচ্ছে বাপ্পির মনে এখন বেশি ফুরফুরা, বেশি গিটার বাজছে শুধুমাত্র তানজিলার চাচি শাশুড়ির জন্য। বাপ্পি বারবার তানজিলার শ্বশুরবাড়িতে যেতে চায় তার তানজিলার আর কি চাচি শাশুড়ির সংস্পর্শে থাকার জন্য, স্পর্শ পাওয়ার জন্য। আমি দেখলাম বাপ্পি সকালবেলাতে ঘুম থেকে উঠে বসেছিল, তানজিলার চাচি শাশুড়ি এসে বাপ্পিকে চা, কফি এবং রুটি দিয়ে গেল। আমার প্রশ্ন একটাই, বাপ্পি হচ্ছে তানজিলার মানে সৎ বাবা, বাপ্পি গিয়েছে তানজিলার শ্বশুরবাড়িতে, তার মানে বাপ্পির আপ্যায়নের দায়িত্ব থাকবে তানজিলার শাশুড়ি, তানজিলার শ্বশুর। বাট এখানে কেন বারবার তানজিলার চাচি শাশুড়ি ইন্টারভেইন করছে, কেন বারবার ইন্টারসেপশন করে বা মানে ইন্টারাকশন করছে বাপ্পির সাথে? এখানে তানজিলার শাশুড়ি কোথায় গিয়েছে, তাকে কেন বারবার দেখা যায় না? কেন বারবার খালি চাচি শাশুড়ি আসে? এটা আমার কাছে অনেক একটা রহস্যজনক প্রশ্ন। এটার উত্তর যেদিন খুঁজে বের করতে পারবো, আমি অবশ্যই সেদিন আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো যাই দর্শক, আজকে যেহেতু 2-3 দিন পর ভিডিও দিচ্ছি, সো এই সময় বেশি বড় ভিডিও দিতে ইচ্ছাও করছে না, সো চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার জন্য। এবং আপনাদেরকে তো আসলে বলে আর মানে কত বলবো দর্শক, কারণ যেহেতু আমার নিজের ভুল, আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। আর এই অবস্থাতে, এই কারণে চ্যানেলটাও খুব একটু ডাউন অবস্থাতে আছে। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওর নোটিফিকেশান কোনো কারণে না পান, যদি আপনাদের ভালোবাসার পাত্র থাকি আমি, বা আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, একটু কষ্ট করে মাঝে মধ্যে আমার চ্যানেলটাকে সার্চ দিয়ে তারপরে ভিডিওটা খুঁজে দেখে নেবেন আর কি। কারণ অনেক সময় রেগুলার ভিডিও না দিলে নোটিফিকেশান সবার কাছে পৌঁছায় না। সো একটা জাস্ট একটা নোটিশ আপনাদেরকে জানিয়ে দিলাম। সো এতটুকু যা বলা ছিল দর্শক। সো আজকে বেশি কথা বাড়াচ্ছি না। আপনাদের যেহেতু অনেকের অনেক দিন ধরে আপনাদের সাথে আমার ইন্টারাকশন হয়নি দর্শক, যদি আপনাদের কারো কোনো কিছু আমাকে বলার থাকে, কোনো কিছু জানাতে চান, যেটা নিয়ে আমি ভিডিও মেক করি, আমাকে অবশ্যই পার্সোনালি কমেন্ট করতে পারেন। সেই কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও দেবো। সবসময় যে তিশা, বাপ্পি, মিমদেরকে নিয়ে ভিডিও দিতে হবে এমনটা না। আপনারা যদি অন্য কোনো ভ্লগারদেরও কোনো দোষ ত্রুটি খুঁজে পান, আমাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমি সেটা নিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।